আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রা শনিবারের আয়োজনে। দর্শক একটু ক্ষমা চেয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আপনারা জানেন প্রতি রাত 9:30টায় আমাদের এই আয়োজন। আজ আমাদের শনিবারের আয়োজনটিকে বলি আমরা সাধারণের প্রশ্ন নিয়ে। এই স্টুডিওতে একজন বিশেষ অতিথি থাকেন এবং আমাদের লিঙ্ক স্টুডিওতে বা সংবাদ স্টুডিওতে দুজন আমন্ত্রিত সাংবাদিক থাকেন, তারা প্রশ্ন করেন আপনারাও। আজকে আমাদের এই স্টুডিওতে আমন্ত্রিত অতিথি যাকে আমরা প্রশ্ন করবার জন্য যার সঙ্গে যোগাযোগ করেছি তিনি আনোয়ার হোসেন মঞ্জু, বন ও পরিবেশ মন্ত্রী। তিনি একটু ব্যস্ত থাকার কারণে দেরি হয়ে গেছে, কারণে আমরা এটি নিউজের পক্ষ থেকে একটু ক্ষমা চাইছি। আজকে অনুষ্ঠান শুরু করছি। আমাদের সঙ্গে লিঙ্ক স্টুডিওতে আছেন সাংবাদিক মাসুদ কামাল এবং সাংবাদিক অজয় দাশগুপ্ত। অনুষ্ঠানের শিরোনাম রেখেছে একাই 100 মানে যেই বিষয় নিয়ে কথা বলবো, যদি আমরা ডোনাল্ড ট্রাম্প আর পুতিনের সম্পর্ক নিয়ে যদি কথা জিজ্ঞেস করি বা ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক যেসব কর্মকাণ্ড সেগুলো নিয়ে যদি জিজ্ঞেস করি, সেটার উত্তর আপনার কাছে আছে। যদি কথা বলতে চাই ট্রাম্প আর সুন্দরবন এসব নিয়ে যে ডিবেট চলছে, সেটা নিয়ে তো জবাব দেবার এখতিয়ার একমাত্র আপনারই বলা যায়। সাংবাদিক নির্যাতন এবং সাংবাদিকের আজকে যে হত্যাকাণ্ড, দৈনিক ইত্তেফাকের এডিটর হিসেবে আপনি সেই প্রশ্নের উত্তর দিতে পারেন। আমরা যদি জানতে চাই দেশ বিদেশের নানান প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষণ এবং এখন যে সার্চ কমিটি ইত্যাদি হচ্ছে এবং জাতীয় পার্টি আপনার যে দল, সেটার একাই 100। আনোয়ার হোসেন মঞ্জু, আমি যদি শুরু করব সুন্দরবন নিয়ে, যেটা নাকি কয়দিন আগে আমরা দেখলাম হরতাল, এবং হরতালে আমাদের এটি নিউজের দুই সহকর্মী বেধড়ক পিটুনির মধ্যে পড়েছে। চারিদিকে সমালোচনা, প্রধানমন্ত্রীকে প্রশ্নের জবাব দিতে হচ্ছে বা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। আমরা জানি যে মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনি প্রশ্ন করেছেন, কিন্তু আপনি যার কাছে প্রশ্ন তিনি একদমই চুপচাপ, তার কাছে তার কোনো বিকার নেই। পরিবেশের কথা বিবেচনা করে এত সব ডিবেট, কিন্তু খোদ মন্ত্রীর কাছে কোনো প্রশ্ন নেই বা আপনার কোনো উত্তেজনা নাই। কারণটা কি? এটা একটা প্রশ্ন করে না। আচ্ছা, মানে এটা আপনার এখতিয়ারের মধ্যে না, বা আপনার এই পরিবেশের বিষয় নিয়ে, রামপাল নিয়ে, সুন্দরবন নিয়ে দেখছি যে জ্বালানি মন্ত্রী কথা বলছেন, প্রধানমন্ত্রী উত্তর দিচ্ছেন। জ্বালানি প্রতিমন্ত্রীর প্রজেক্ট, জি, জ্বালানি মন্ত্রণালয়। ইস্যুটা কি আসলে জ্বালানি মন্ত্রীর? ইস্যুটা তো আসলে সুন্দরবন, পরিবেশ, জীববৈচিত্র্য ইত্যাদি। সেখানে তো সোচ্চার হওয়ার কথা বন ও পরিবেশ মন্ত্রী। না কেন? আপনারা বাড়িঘর করতে যান, তাহলেও আপনার পরিবেশের ছাড়পত্র লাগবে। আমরা প্রথমে একটা কাগজ দিই অনাপত্তি অবস্থানগত। আপনি বাড়ি করলেন, করার পরে আমরা দেখলাম, আমরা বললাম যে পরিবেশ বান্ধব হয় নাই। মানে আপনি করার পরে আপনি দেখবেন যে পরিবেশ বান্ধব হয় নাই, কিন্তু এখন যেসব আলোচনাগুলো হচ্ছে সেটা এটা হওয়ার আগে আলোচনাগুলো হচ্ছে, হলে পরে যে ক্ষতিটা হবে সেটা নিয়ে ডিবেট হচ্ছে। আমার মাননীয় প্রধানমন্ত্রী চান না যে আমি কথা বলি, তার কারণ হলো ডিবেটটা করছেন কেন? জি, মানে আপনার মাননীয় প্রধানমন্ত্রী চান না বলে আপনি চান না। আমরা আসলে মন্ত্রী হিসেবে যাকে দেখতে চাই, তিনি গোটা যে বিষয়ের মন্ত্রী সেই বিষয়টার দেখভাল করে, কিন্তু দেখভাল করার জন্য রাস্তায় আমরা আন্দোলনকারীদের দেখছি, গোটা বিশ্বের পরিবেশবাদীদের একটা কনসার্ন দেখছি, কিন্তু যার আসলে দায়িত্বে, যার এখতিয়ারের মধ্যে তিনি আছেন। পর্যন্ত শেষ হয় নাই। আচ্ছা, আর দুই হলো, মাননীয় প্রধানমন্ত্রী জানেন যে আমি প্রথমে জিজ্ঞাসা করব যারা প্রতিবাদ করছেন যে তারা রামপাল গিয়েছিলেন না কেউ। যদি যেয়ে থাকেন ভালো, আমি কথা বলবো না তারা যান নাই। আমার জানার মতো যান নাই, আমি গিয়েছিলাম এবং সেখানে যারা কাজ করছে তারা আমাকে যে সমস্ত তথ্য দিয়েছে তাতে যৌক্তিক কোনো কারণ নাই যেতে কোনো ক্ষতি হবে। তারপরে আমাদের পরিবেশ অধিদপ্তরের যে সমস্ত শর্ত আছে সেই শর্তগুলো তাদেরকে পূরণ করতে হবে। তো কিন্তু শেষ না হওয়ার আগে তো আমি বলতে পারবো না যে এটা কেন। মানে শেষ হতে হতে, আপনার প্রজেক্ট শেষ হতে হতে যদি সুন্দরবন শেষ হয়ে যায়। সুন্দরবনে গেছেন আপনি? আমার যাওয়ার, বি মাই গেস্ট। আচ্ছা, মানে আমি একটু আমার সহকর্মী মাসুদ কামাল বোধহয় এটা নিয়ে প্রশ্ন করতে চাইছেন। আপনার গেস্ট হতে রাজি আছে, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা বলছি যে
আপনার প্রশ্নের উত্তর মাননীয় প্রধানমন্ত্রী দিয়ে দিচ্ছে বলে আপনি কোনো উত্তর না, দিচ্ছেন না। তিনি- মানে এই সুন্দরবন কেন, গোটা বাংলাদেশের পরিবেশ ইস্যুতে সমস্ত- সবকিছু রক্ষার দায়িত্ব সমস্ত- আপনার। জি না না, রক্ষার দায়িত্ব না, সমস্ত পৃথিবীর পরিবেশ নিয়ে আমরা ডিল করি, কথাবার্তা বলি, জি এবং সেখানে আমরা ঐক্যমত্য হই। 196টার মতো দেশ একমত হয়েছে। একজন লোক এসে বললো এটা চাইনিজদের ষড়যন্ত্র, এটাও তো সত্য। আচ্ছা, মাসুদ কামাল। না এখানে মাননীয় মন্ত্রী মহোদয় যে কথাগুলি বলছেন আর কি, তো আমি আসলে ওনার কাছ থেকে আরও টু দ্য পয়েন্টে টেকনিক্যাল উত্তরটা আশা করছিলাম আর কি। যেমন উনি বলছেন যে আপনি কি গিয়েছেন, আচ্ছা আমি ধরেন আমি গিয়েছি, আমি গেলে আমি কি অথবা বুঝবো? যাই নাই। আমি ধরে নিচ্ছি আমি গেলাম, আমি গেলে আমি কি বুঝবো? বুঝবেন আপনি আমি 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 একটু বলে নিই, তারপরে আপনি একবার বললেন। যেমন ধরেন যখন নাকি 2014 সালে সেলা নদীতে যখন নাকি 3 লক্ষ লিটার আপনার 3.5 লাখ লিটার তেল পড়ে গেল, আমি তখন দেখেছি আপনি কিন্তু টেলিভিশনকে বলেছেন তেমন কোনো ক্ষতি হয়নি। হ্যাঁ, দৃশ্যত তেমন কোনো ক্ষতি হয়নি। এরপরে তো নদীতে পানি প্রবাহিত হচ্ছে, নদীতে কাজকর্ম চলছে, দৃশ্যতে পরিবর্তন হয়নি। না, গাছপালা কিন্তু- কোনো ক্ষতি হয়েছে কিনা সেটা জানতে না আমার বক্তব্যটা হলো কি, এই পরিবর্তনটা কি, এই ক্ষতিটা কি, পরিবেশের ক্ষতিটা কি তাৎক্ষণিক হয়? একদম, আপনি তো পরিবেশের মন্ত্রী, তাই না? আমার কথা হলো কি, পরিবেশের ক্ষতিটা কি সকালে একটা কিছু ঘটলো বিকালে ক্ষতি হয়ে যায়? তাহলে আপনি এর কি 100 কোনো বছর দীর্ঘমেয়াদী কোনো অপেক্ষা করুন। এফেক্ট নেই? আর 2 নম্বর কথাটা হলো, আমি একটা একটা করে পয়েন্ট বলি, তারপরে আপনি একবার আসলে জবাব দিতে পারবেন। আমাকে তো বারবার বলার আপনি একটা সুযোগ প্রশ্ন দেওয়া হবে না। করবেন, আমি একটা উত্তর দেবো। হ্যাঁ, আমি বলে নিই। তারপরে হলো যে আরেকটা কথা বলছেন আপনি, যে এটা না হলে তো আমি বুঝতে পারবো না। আচ্ছা ধরা যাক হলো, হওয়ার পর আপনি দেখলেন যে এটা ক্ষতিকর হয়, তখন কি পুরো প্রজেক্ট আবার নতুন করে করতে হবে? তাহলে এটা কি আমাদের দেখেন, আপনি জাতীয় সম্পদের বিষয়টা অপচয় হবে না? আপনি বিষয়টা অনুধাবন করার চেষ্টা করেছেন বলে আমার মনে হচ্ছে না। আমরা যখন অবস্থানগত ছাড়পত্র দেই তখন আমরা কতগুলো শর্ত দিয়ে দেই। এই শর্তগুলো যখন আমরা দেখব যে পূরণ হয় নাই, তখন সেই কোম্পানিকে বা সেই সংস্থাকে আমরা সেই শর্ত পূরণের বাধ্য করব। না, এখানে একটা কথা কিন্তু আপনাকে আমি 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 যেটা বুঝতে চাই সেটা হলো, একটা বাড়িঘর বানানোর শর্ত, বাড়িঘরের আশেপাশে গাছপালার কি ক্ষতি হবে না হবে, অথবা পরিবেশের গাছপালা ক্ষতি হবে, চলেন না, সেটা কি শর্ত? আর সুন্দরবন যা নাকি পৃথিবীতে একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট, কোনো বিকল্প নেই, এরকম দ্বিতীয় একটা নেই, আপনি ঠিক বলছেন সেটার না। সঙ্গে আপনি বাড়িঘরের সঙ্গে না আপনি কি একদম মেলানো ঠিক হলো? আপনি পরিষ্কার হতে হবে যে সুন্দরবনই পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট নয়। যদি একমাত্র নাও হয় তাতেও কি, 12-13টা মানে হ্যাঁ। 12-13 নাম্বার ফরেস্ট আমরা ধরলাম, কিন্তু তা আমাদের তো একমাত্র সুন্দরবন, আমাদের তো একটাই সুন্দরবন, তো সেটা কি আমরা নষ্ট হইতে দিব? দেখেন, রামপাল দেখতে যে শীতের ভিতরে ওই আমি খোলা স্পিড বোটে গিয়েছিলাম, ভালোই লাগতেছিল। পরবর্তীকালে আমার মানে কফ জমে গিয়েছিল। যান দেখেন, সুন্দরবনে নতুন গাছ হচ্ছে। আমি এটা বললে পরে আপনি বলেন চাপাবাজি করতেছেন, এটা চাপাবাজি নয়। মানে তার মানে কি এটা এই যুক্তি নতুন গাছ হচ্ছে বলে সুন্দরবনের বা রামপালে বিদ্যুৎ কেন্দ্র করা যায়? আপনি কি পরিবেশ মন্ত্রী হিসেবে এটা বলছেন? রামপাল থেকে সুন্দরবনের যেটা হেরিটেজ, সেখান থেকে অ্যাবাউট 65-64 কিলোমিটার ভিতরে। আর সুন্দরবনের সীমানা থেকে আপনি বলবেন হয়তো 14 বা 16 কিলোমিটার ইনসাইড। কিন্তু ওখানকার ইঞ্জিনিয়ারের সাথে যখন আমি কথা বললাম, বছরের 9 মাস বা 8 মাস বায়ু সুন্দরবনের বিপরীতে যায়, 3 মাস কি 2 মাস বা 4 মাস সুন্দরবনের দিকে আসে। এবং যারা শর্তগুলি দিয়েছে পরিবেশ মন্ত্রণালয়ের, তারা আন্তর্জাতিক মানেরই লোকজন। আর আমি একটা কথা এই স্টুডিওতে বলেছিলাম, আপনিও বাঙালি, আমিও বাঙালি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বাঙালি। দেশের জন্য ক্ষতি হবে সেই কাজ আমরা করব কিসের বিনিময়ে করব বলেন? আপনি এইটার জন্য করেছেন না, আমার এখানে আরেকটা কথা, যেহেতু বিষয়টা নিয়ে বিতর্ক উঠেছে, বিতর্ক তো হবেই। আচ্ছা না, আমি বলি যেহেতু বিতর্ক উঠেছে, তো যারা এটা নিয়ে বলছে তাদের সঙ্গে আপনাদের এক্সপার্টদের আপনারা সরাসরি বসতে দিচ্ছেন না কেন, বসান না কেন, বসে একটা ওপেন আলোচনা হয় না কেন? তাহলে তো জনগণ বুঝতে পারে। কে বলছে আমরা বসে না? জি,
ওপেন ওপেন আলো এই স্টুডিওতে আমি বসেছি জি তো। হ্যাঁ, আপনি স্টুডিওতে বসেছেন, দু একজন হয়তো প্রশ্নকর্তা ছিল, মাসুদ কামালের মতো দু একজন ছিলেন। যারা আসলে এটা নিয়ে আন্দোলন করছে তাদের সাথে বসছেন না কেন? বিশেষ করে পরিবেশ মন্ত্রী তো এটা নিয়ে বসার কথা। আরও একটি কথা, আমরা আমাদের এই অনুষ্ঠানটির নাম সাধারণের প্রশ্ন নিয়ে। যখন নাকি সুন্দরবন নিয়ে তেল গ্যাস রক্ষা কমিটি রাস্তায় নামছে, হরতাল করছে, আলগোর প্রশ্ন করছেন প্রধানমন্ত্রীকে ইত্যাদি নানান সময়, তখন সাধারণ মানুষের প্রশ্ন, একেবারে ধরেন আমার মায়ের প্রশ্ন যে এটা অন্য জায়গায় হলে কি হয়, বা অন্য কোথাও কি করা যেত না? হ্যাঁ যেত। তাহলে আমরা সুন্দরবনের জায়গায় কেন? সুন্দরবনের জায়গায় তো করি নাই। আচ্ছা এটা তো বরগুনা ডিস্ট্রিক্টের ভিতরে পড়ে গেছে, আচ্ছা, তাই নয় কি? এক, দুই, একটা সরকারের প্রধান কত বিষয় নিয়ে চিন্তা করেন, কত কিছু তাকে বিবেচনায় রাখতে হয়, এটা আমি এত দীর্ঘদিন মন্ত্রিত্ব করার পরেও দাবি করব না, তার সামান্যতম আমি বুঝি। জি, মানে পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব আপনাকে দেওয়ার পরেও সরকারের প্রধানের মাথায় রাখতে হয়, মানে সেটা আসলে মন্ত্রীরা মাথায় রাখার কোনো সুযোগ থাকে না। পরিবেশ নষ্ট হয়, আমি তো বলছি সংশ্লিষ্ট মন্ত্রীরা কোনো সুযোগ থাকে না, সব সরকারের প্রধানের মাথায় রাখতে হবে। উই অ্যাসিস্ট হার। জি, সংবিধানে একটু দয়া করে পড়ে দেখেন, উই অ্যাসিস্ট এন্ড অ্যাডভাইস হার। তাহলে আপনি কিভাবে অ্যাসিস্ট করেছেন এটা কি আপনি আমাদেরকে দয়া করে বলবেন, যে কিভাবে এই ইস্যুতে আমরা, উনি কিভাবে কনভিন্স হলেন, আমরাও কনভিন্স হতে? এই যে বললে পরে জি দেখেন, যখন ইউনেস্কোর কাছে চিঠিটা প্রথম আসলো, তো আমি তো আনশিডিউল উইদাউট এনি অ্যাপয়েন্টমেন্ট মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গেলাম। আমাকে বলা হলো আজকে তার নিচে নামার কথা নয়। জি, আমি সংশ্লিষ্ট অফিসারকে বললাম আপনি দয়া করে এই কাগজটা এই আমার নামটা বলবেন, তারপর যদি আমাকে উনি চলে যেতে বলেন আমি চলে যাব, আর যে উনি আসতে বলেন আমি বসতে বলেন বসবো। মাননীয় প্রধানমন্ত্রী আসলেন, এক পাতা দেড় পাতা তিনি লিখলেন সেই কাগজে সবুজ কালি দিয়ে। আমি যখন পরের দিন মন্ত্রণালয়ে দিলাম, একজন উচ্চ পদস্থ কর্মকর্তা আমাকে জিজ্ঞাসা করলেন স্যার আপনি এটা পেয়েছেন কোথায়? মানে অ্যাজ ইফ আমি মাননীয় প্রধানমন্ত্রীর দেখা করতে পারি নাই, অন্য কেউ মাধ্যমে প্রধানমন্ত্রী আমার কাছে পাঠিয়েছে। আই হ্যাভ টেকেন সিরিয়াস এক্সেপশন টু দ্যাট কোশ্চেন। তাহলে প্রশ্নটা হলো, যেখানে প্রয়োজন হবে সেখানে তিনি আমাকে ডাকবেন, যেখানে প্রয়োজন হবে সেখানে মন্ত্রী তার সাথে দেখা করবে। আচ্ছা, প্রয়োজন থাকতে হবে তো। জি, আমি তো রামপাল গিয়েছি। জি, এই যে তেলের কথা বললেন, এটা আল্লাহর রহমত এই দেশের উপরে। এ তো রিভার ব্যাংকসে, উপরে তো ওঠে নাই, কারণ ভাটার সময় মানে ওই যে শালা নদীতে যে তেলের লেয়ারের কথা বলছেন সেটা। আচ্ছা, সেখানে চলেন, আমি ৬-৭ জন রিপোর্টারদের কাছে পাঠিয়েছিলাম কি সুন্দরবন আগুন লেগেছে। আমি গেলাম, আমি দেখলাম সুন্দরবন থেকে বহুত দূরে ঘাসের মধ্যে যারা মাছ ধরতে যায় ওখানে, তারাই আগুনটা জ্বালায়। আমি আসার পরে নামি দামি পত্রিকার লোকজনকে, আমার মন্ত্রণালয়ের খরচ নয়, আমি তাদেরকে পাঠালাম। আমি এখনো বলি চলেন না রামপাল যাই, রামপাল না দেখে এসে এই ব্যবসা আমিও করি। মানে রামপাল গিয়ে আসলে কি দেখাতে চান, যে রামপাল থেকে কত দূরে প্রজেক্টটি সেটি, এবং বাতাসটি উল্টা দিক থেকে বয় সেটার কারণে আমি আপনার সব কথায় আমি একমত যে বাতাস উল্টা দিকে বয়। হয়তো পরিবেশের জন্য যে ফ্ল্যাশ অ্যাশ বলছে যে ফ্লাই অ্যাশ সেটার কোনো ক্ষতিও হয়তো বলছে, সেটা অনেক পুরনো পদ্ধতির, কিন্তু এটা অনেক এটাকে আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি আনা হচ্ছে, সেখানে হয়তো কোনো কার্বন উঠবে না ইত্যাদি উঠবে না, আমরা সব কিছু মেনে নিচ্ছি। গরম পানি ঠান্ডা হয়ে যাবে, ওখানে জীববৈচিত্র্য, ওখানে নদীতে কিছু হবে না। সব কিছুর পরেও যে প্রশ্নটি থাকে, যেটা নিয়ে এত টু বি অর নট টু বি, হয়তো হতেও পারে নাও হতে পারে, সুন্দরবন হবেই না, সুন্দরবন ক্ষতিগ্রস্ত হবেই না এমন তো কোনো নিশ্চয়তা আমরা পাই না। হবেই এমন কোনো নিশ্চয়তা আপনি হবে না এমন কোনো নিশ্চয়তা কি আমাদের সামনে হাজির করতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, আমরা একটু শুনতে চাই। এইটা তো আমি দেবো না, এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেবে। আচ্ছা, এটার মন্ত্রণালয় কারা? মানে পরিবেশ ছাড়পত্রটা তাইলে কিভাবে হয়?
পরিবেশ ছাড়পত্রটা আমরা একটা অবস্থানগত, জি তুমি এই জায়গায় করতে পারো। তারপরে আমরা 14, 15, 19, 20টা শর্ত দিই। আচ্ছা এই শর্ত যদি কোনো একটা পালন করা না হয় তখন ওটাকে মানে এই অবস্থান নিয়েই তো প্রশ্ন এতগুলো যে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হতে পারে, তার আশেপাশে এভাবে এটা দেওয়া উচিত না। তাহলে তো আসলে আপনি জানেন আমি গোরকে ভাইস প্রেসিডেন্ট গোরকে জিজ্ঞাসা করেছিলাম এবং উনি ওনার স্টাফদেরকে পরবর্তীকালে হয় স্যাক করেছেন নাহলে বকা দিয়েছেন। আমি বললাম, মিস্টার ভাইস প্রেসিডেন্ট, তুমি কল্পনা করতে পারো, তুমি চিন্তা করতে পারো পৃথিবীর তাপমাত্রা যদি 1.5 বা 2 ডিগ্রিতে নেমে আসে তবে পৃথিবীর অবস্থাটা কি হবে? সব চুলাচুলি বন্ধ, তাই নয় কি? আমাদের এই সভ্যতা পৃথিবীর সৃষ্টির থেকে মানুষ আগমন দিন থেকে অদ্যাবধি আমরা নেচারের সাথে সংগ্রাম করে টিকে আছি। এখানে দুই ধরনের ওপিনিয়ন আছে। একদল বলে উই ক্যান ফাইট দি নেচার, আর একদল বলে নো, উই হ্যাভ টু লিভ উইথ দ্য নেচার। এই যে দুটো ভাগ, এই ভাগ দুটো জানতে হবে। তাহলে এখানে আর সবচেয়ে বড় কথা আমি যেটা এমফ্যাসিস দিতে চাচ্ছি, আমরা তিনজনই তো বাঙালি বাবা। একটা জিনিস ক্ষতি হবে, আমি না আনোয়ার হোসেন মঞ্জু কিছু টাকার বিনিময়ে পারমিশন দিয়ে দিলাম, আমার মাননীয় প্রধানমন্ত্রী তিনি দেবেন কেন? আর আপনি যে আমাকে বুঝাতে পারেন কেন আমি গ্রহণ করব না? আচ্ছা, তার মানে হলো যে এখানে বোঝাপড়ার একটা সমস্যা। নেচারের সঙ্গে সংগ্রাম করার কথা বলছেন, নেচারের সঙ্গে ন্যাচারাল সংগ্রাম, মানে এই যে যে জলোচ্ছ্বাস, এই যে সুনামি ইত্যাদি, এটা আপনি আসলে তৈরি করেন নাই, এটা আমরা কোনো না কোনো ভাবে অভিঘাত হিসেবে আমরা পেয়েছি। হয়তো বিশ্বের সবচেয়ে উন্নত দেশ তারা কার্বন এমিট করছে, সেটার একটা ফলাফল হিসেবে পাচ্ছি। কিন্তু যখন আপনি এখানে প্লাস্টিক নিয়ে আগামী গেলে আমাদের সংসদে আমাকে প্রশ্ন করা হবে, 1 লক্ষ টন প্লাস্টিক ম্যাটেরিয়ালস আর থ্রোন ইন দ্য ওশান অফ আমেরিকা। সেটা আবার মাছে খায়, সেটা আবার মানুষে খায়, হাউ ইট ইজ এফেক্টিং। কিন্তু প্রশ্নটা দাঁড়ালো, সব জিনিস আমরা চিহ্নিত করতে পারিনি এখনো। আমরা সব সময় নেচারের বিরুদ্ধে ফাইট করে এসেছি, কখনো টিকেছি, অনেক সভ্যতা নষ্ট হয়ে গেছে। না হলে মহেঞ্জোদারো অত নিচে গেল কী করে, তাহলে হরপ্পা অত নিচে গেল কী করে, আমাদের বগুড়ায় এই সভ্যতা মাটির নিচে চলে গেল কেমন করে। তারপরে এই যে আপনার মানে কোল্ড এরা, এক সভ্যতা মানে ভেসে গেছে, আর এক সভ্যতা ওখানে গড়ে উঠেছে, আর এক সভ্যতা টিকে থাকতে সক্ষম হয়েছে। এই যে পৃথিবীর সম্পূর্ণ জিনিসটাকে মাথার ভিতরে রেখে জিনিসটাকে চিন্তা করতে হবে। আর আমার কথা হলো, আন্দোলন তো আমরাও করে এসেছি, আমরা তো ভুইপন না। আবার কেন প্রধানমন্ত্রীকে আপনাদের সাথে দেখা করতে চায় না? আপনার ডিড ইউ সেক অ্যাপয়েন্টমেন্ট উইথ দ্য প্রাইম মিনিস্টার? না। তাহলে আমরা চাইনি, আমরা যার ইস্যু তাকে জিজ্ঞেস করছি। আপনি সাধারণ মানুষের একজন প্রশ্ন, একেবারে হয়তো অনেক বেশি লেখাপড়া জানেন না, সেরকম সাধারণ একজন মায়ের প্রশ্নটাই করলাম যে অন্য জায়গায় করলে কি হতো, এত ডিবেটের কি দরকার, আমরা কি খুব আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতাম, আমাদেরকে এই বিদ্যুৎ কেন্দ্রটা তাইলে হওয়া সম্ভব না? সেটাকে একটু পরিষ্কার করে আমাদেরকে বুঝিয়ে, আমরা রেশনাল, আমরা রিজনেবল, আমরা বুঝতে চাই, আমরা বিদ্যুৎ কেন্দ্রটা নিতে চাই। আমরা জানি যে ডক্টর ইউনূস যেই ব্যবসা, আপনার সোলার প্যানেলের যে ব্যবসা, যেটা আল গোর উদ্ধৃত করে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছেন, সেটা দিয়ে অন্তত এমডিজির লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে না। এখানে বড় ধরনের বিদ্যুৎ কেন্দ্র লাগবে। আমাদের সেই 2021 সালের চ্যালেঞ্জ, 2030 সালের চ্যালেঞ্জ আমাদের করতে হবে। ওইটার সঙ্গে এটার কোনো পাল্লা হয় না, এটার সঙ্গে কোনো তুলনা চলে না। কিন্তু আমরা একেবারে সাধারণ মানুষের ওই মায়েদের প্রশ্নটাকে একটু বুঝতে চাই যে এটা না হলে কি আমরা খুব বড় একটা অসুবিধার মধ্যে পড়বো কিনা। অন্য জায়গায় করা যেত, আপনি বলেছেন অন্য জায়গায় গেলে কোথায় করা যেত, সেটা অনেক আপনি বলবেন মাননীয় পরিবেশ মন্ত্রী। আমার কথাটা হলো, একেবারে সাধারণ লোকের সাথে আপনার প্রতি সর্বপ্রকার সম্মান প্রদর্শন করে আমি বলতে চাই, আপনার যদি একটু আমি বেশি মেলামেশা করি। জি অবশ্যই, নানা কারণে। তো রাজনীতিবিদ না, আমি কখনো নিজেকে রাজনীতিবিদ দাবি করি নাই। কেননা পোস্ট ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার উত্তর
রাজনীতি ভিন্ন ধরনের হতে হবে। পরাধীন আমলের রাজনীতি আর স্বাধীনোত্তর রাজনীতি যদি একরকম হয়ে যায়, এটা অত্যন্ত দুঃখজনক হবে। আজকে রাস্তা নামবেন কেন? আজকে পুলিশকে ঢিলে মারবে কেন? আর পুলিশও টিয়ার গ্যাস মারবে কেন? এটা স্বাধীন দেশ তো। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। অনেক ধন্যবাদ। নিউজ আওয়ার এক্সট্রার শনিবারের আয়োজন সাধারণের প্রশ্ন নিয়ে, সঙ্গে আছেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। আমরা অনুষ্ঠানের শিরোনাম লিখেছি একাই 100, কারণ তিনি অনেক অনেক বিষয় নিয়ে একাই তিনি জবাবদিহিতার মধ্যে পড়েন অনেক সময়। সেমতো অবস্থায় আসেন না, চলেন প্রাইমের সাথে আলাপ করেন। মানে পুলিশও কেন ঢিলা মারবে, কেন মেয়র নির্বাচিত মেয়র কেন সাংবাদিক গুলি করে মেরে দিবে, সেটাও তো একটা প্রশ্ন, তাই তো? সেটা বাঙালি মেজাজ। বাঙালি মেজাজ, আচ্ছা ওইটা হলে মেজাজ। আর এখানে অসভ্যতা, মানে এদিক থেকে আমি তো অসভ্য না, আমরা বলছি যে পলিটিশিয়ান যখন এই কাজটা করবে, আমাদের ওইখানে লাগে, আমাদের সহকর্মী সংবাদ সংগ্রহ করতে গেছে, সে গুলিতে নিহত হচ্ছে। এটা কোন সভ্য দেশের আচরণ। সাংবাদিক হিসেবে বলবেন আগামীকালের কাগজটা আপনি পড়ে দেখবেন। জি, আগামীকালের কাগজ পড়বো। আমাদের সঙ্গে অজয় দাশগুপ্ত আছেন, দৈনিক সমকালের সাংবাদিক। আমরা একটু অজয় দাশগুপ্ত। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি ছোট দুইটি প্রশ্ন করব। একটু ছোট দুইটা, একটা একটাই করি যে সুন্দরবন ছোট হয়ে আসছে, কিন্তু আপনার সুন্দরবনের পরিবেশ আমি দেখলাম যে একসময় তো শুনতাম গল্প যে শিয়ালে কুমিরের ছানা খেয়ে ফেলে আর কি। তা আমরা তো শুনতাম যে বনের মানুষরাই নাকি কুমিরের ছানা খেয়ে ফেলে। কিভাবে দেখছেন ব্যাপারটা? না, এরকম ঘটনা আমি শুনি নাই। হ্যাঁ, 42টা 43টা করম জল থেকে কুমিরের ছানা হঠাৎ করে উধাও হয়েছে, খেয়ে ফেলেছে, আমি শুনি নাই। তো উধাও হয়ে কোথায় গেল আর কি? চোরাকারবারি বিক্রি হয়েছে পৃথিবীর। আপনি নিশ্চয়ই টেলিভিশনে নেচার আওয়ার আর্থ, এই যে কারা মারতেছে এগুলি, আফ্রিকা যে রেনেসাঁস এইসব জন্তু কারা মারতেছে? তারা মারতেছে। তারা আবার আমাদেরকে বলতেছে রক্ষা করো। এই বাঘ যেন নিয়ে যায়। অবশ্যই আমাদের সুন্দরবন, পশ্চিম বাংলার সুন্দরবনের চাইতে পরিমাণেও বেশি, রক্ষণাবেক্ষণও ভালো। কলকাতার ওটা তো পশ্চিম বাংলার, ওটা তো পর্যটন করে ফেলেছে তারা। আমরাও তো পর্যটন করতে চাচ্ছি, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি কখনো বলি না, বরঞ্চ আমি বলতে চাচ্ছি সীমানা আরো বাড়িয়ে দিতে হবে, যাতে ওই সুন্দরবন দেখার জন্য এত ধারে না যায়। এই মানে ভ্রমণকারীরা ছদ্মবেশে হয়তো ওই ডাকাত ওই এরা হবে। সেই জন্য এটা আমি এখন আলাপ করিনি, এটা আমার মনে মনে চিন্তা যে এটাকে আরো সীমিত করতে হবে আমাদেরকে। জি, মানে মধ্যে আপনি বললেন যে কারা করছে এটা, মানে যারা করছে সেটার খবর আপনাদের কাছে আছে নিশ্চয়ই। মানে এই যে যেটা বললেন যে এই কুমিরের ছানা উধাও হয়ে যাওয়া, সুন্দরবনে যেই আরো যেসব ক্রাইমগুলো হচ্ছে সেটা জানা আছে। একটা সরকার কি করতে পারে? 16 কোটি মানুষের দেশে, যেখানে প্রায় 2 কোটি মানুষ এই সুন্দরবনের উপরে নির্ভরশীল, সরকার ওখানে র্যাব দিয়েছে, পুলিশ দিয়েছে, কোস্ট গার্ড দিয়েছে, নেভি দিয়েছে। এখন ছাত্র অবস্থা যখন তৎকালীন সরকারি দলের সমর্থকরা আমাদেরকে হলে মারত, তখন ভাইস চ্যান্সেলর কি বলতেন যে তোমরা যদি নিজেরা একত্রে বসবাস করার ব্যবস্থা না করো, তাহলে প্রত্যেকটা রুমের সামনে একটা করে পুলিশ দিতে হবে। সুন্দরবন রক্ষা করার দায়িত্ব শুধু পরিবেশ মন্ত্রীর। এই অবস্থা পরাধীন আমাদের দৃষ্টিভঙ্গির কথা, আমাদের সকলের করার কথা। সাথে সাথে এই যে 2 কোটি 20 মিলিয়ন, আমি জানতাম 1 মিলিয়ন আর 10 মিলিয়ন, এই পরশুদিন না কয়ে বললাম 20 মিলিয়ন। তাও তারা ফিগার দেয়, তারা সেই ফিগারে আমরা কোট করি। আচ্ছা, তখন প্রশ্নটা দাঁড়ালো যে যদি এটা বৈজ্ঞানিকভাবে সায়েন্টিফিক্যালি প্রমাণ করা যেত, ইউনিসেফ আমাদেরকে প্রশ্ন করছে, উত্তর তো দেয় নাই। এই যে বাস্তবতা,
তা প্রশ্ন করছে, আমরা উত্তর দিয়েছি, তেমন না যে সরকার উত্তর দেয় নাই, সরকার তো উত্তর দিয়েছে। তারা এটা গ্রহণ করলাম না, কথা তারা বলে নাই তো। এই যে বাস্তবতাটা, আর আমরা যারা সুন্দরবন এলাকার মানুষ, আমরা তো মুরগিটা আল্লাহর দান, এখানে মাছ আছে, মাংস আছে, হরিণ আছে, কি নাই সেখানে। আপনি এখান থেকে সুন্দরবন রক্ষা করতে চান, আমার তো সুন্দরবন রক্ষা করা আরো বাধ্যতামূলক। আচ্ছা, মানে সেটা আপনি হলো ওই এলাকার মানুষ, ওই এলাকার কাছাকাছি মানুষ হিসেবে আপনি বুঝতে পেরেছেন। আপনাদের আসলে দরদটা আর একটু বেশি সঙ্গত কারণে এলাকার কাছে সাফারার হলে আপনারাই বেশি হবেন। ঢাকার মানুষ যারা বছরে একবার যায় তাদের অত হইচই না করলেও চলে। আপনারা যে ঝড় ইত্যাদি আসে, আমার সুন্দরবনের গাছ তো পড়ে যায়। জি, আপনি আমাকে পরিবেশ রক্ষা করতে বলেন, আপনার পরাধীন আমলের মতো গাছ কেটে ফেলে রাস্তা বন্ধ করার জন্য, এগুলো আমরাও করে এসেছি। মাননীয় মন্ত্রী, আপনি বললেন যে সুন্দরবন রক্ষা করার দায়িত্ব আসলে সকলের, অবশ্যই সেটা সকলের, সেটা আমরা দেশের সম্পদ, এটা ওয়ার্ল্ড হেরিটেজের অংশ, ওয়ার্ল্ড হেরিটেজ, এটা আমাদের 16 কোটি মানুষ যারা সুন্দরবন দেখেও না জীবনে, সকলের দায়িত্ব। জি, এবং আমাদের যে নতুন সুন্দরবন হচ্ছে, এটা আমি বললে তো আপনি কালকে উড়ায় দেবেন। চারিদিকে যখন নাকি সিমেন্ট কারখানা, চামড়ার দোকান এবং বেসরকারি বিভিন্ন ওই যে বসুন্ধরা সিমেন্ট, অমক সমক, এগুলার যখন নাকি পারমিশন, পরিবেশ মন্ত্রণালয় থেকেই তো সেই যে অবস্থানগত পারমিশনটা আপনাদের কাছ থেকে নিতে হয়, তাহলে সেইটার দায়িত্বটা আসলে কি? আমি সাধারণ মানুষ হিসেবে তো আমি ওই পারমিশন না দিয়ে ওই সুন্দরবনটা দেখে রাখতে পারবো না। এটা তো এইটা তো আমরা তো কন্ডিশন দিয়েছিলাম। জি, এখন কন্ডিশন দেওয়ার পরে আমি মুন্সিগঞ্জের কথা বলি, আমি এসব আমার মন্ত্রণালয়ে আমি আলাপও করলাম, তো সব সাদা ওখানে, জি, সিমেন্ট ফ্যাক্টরি, জি, তার তো এরকম উড়াবার কথা ছিল না। তাহলে আমরা অ্যাকশনে যাই না কেন? এখন প্রশ্ন আসে, আমরা তো ইট ভাটা ব্যান করে দিয়েছি, তাহলে আপনি প্রশ্ন করেন তাহলে আমি ইট ভাটা দেখি কেন? বেশি দূরে না, আশুলিয়া দেখি, কি বলে এটাকে, মিরপুরে দেখি। আইন তো থাকতে হবে, বাস্তবায়ন করতে গেলে আমি সব ভেঙে বলতাম যদি আমি, তাই না? তাহলে আপনারাই বলতেন যে উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য আনোয়ার হোসেন মঞ্জু সাবোটাজ করছে এই সরকারের মান মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য। আমি আপনার এই যুক্তির সাথে একমত হই না। আপনি যদি সুন্দরবনের আশপাশের এলাকায় যেভাবে বেসরকারি প্রতিষ্ঠানের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে কথাটা আমরা বলি, একেবারে ইন্ডাস্ট্রির জন্য যেভাবে জায়গা কেনা হচ্ছে, দখল হচ্ছে 10 কিলোমিটার পর্যন্ত, 10 কিলোমিটার বাইরে, তো সেটা কি, সেই হাওয়াটা কি এদিক থেকে বসে নাকি ওই দিক থেকে বয়? মানে ওই সব ইন্ডাস্ট্রির হাওয়াগুলা কি সুন্দরবনে যাবে না? আমার হাওয়া তো, আপনার হাওয়া যাবে না। আমরা দেখলাম যে আমরা আলট্রা সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎ কেন্দ্রটি হাওয়াটি যাবে না, কিন্তু অন্যগুলা কি অত হাওয়া পরীক্ষা করে ওখানে দেওয়া হয়েছে? আর সিমেন্ট কারখানার যেই সিমেন্টের ওই যে সাদা যেটা বললেন, এটা যে লেয়ার হয়ে যায়, নদীর ফ্লো নষ্ট হয়ে যায়, সেগুলোর আসলে দেখভালটা কে করবে? আই এম গ্রেটফুল টু মাই নেইবার্স, ইন্ডিয়া, নেপাল, ভুটান। তাদের ওখান থেকে এত পলি আসে, টপ সয়েল, যে আমাদের রিভার বেড এখন উঁচু হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা কি চিন্তা করতেছি জানেন? এই বেডের বালু মাটি ইত্যাদি আমরা এক্সপোর্ট করতে পারি কিনা। আচ্ছা, কারণ এত ড্রেজিং করার খরচ আমাদের করা সঙ্গত হবে না, এবং এটা নেওয়ার লোকজন আছে বলে আমরা শুনছি। সরকার বিবেচনা করার পরে যদি মনে করে অনুমতি দেবেন ভালো, আর যদি সরকার মনে করেন যে অনুমতি দেবেন না, সরকার মনে করেন এখানে মাননীয় প্রধানমন্ত্রীকে মেন করি। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানতে চাই যে সুন্দরবনের আশপাশে যে আপনি নিশ্চয়ই দূরত্ব নিয়ে আপনি ডিবেট করবেন, যেটা 60 কিলোমিটার দূরে নাকি 10 কিলোমিটার দূরে, যাই হোক না কেন, চারিদিক দিয়ে যে সব ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে, এটা হাইপোথেটিক্যাল প্রশ্ন, আমরা ধরে নিলাম যে ওখান থেকে আপনারা চাপের মুখে, হয়তো সুপার ক্রিটিক্যাল মানুষের চাপে, সাধারণ মানুষের চাপে আপনারা সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎ কেন্দ্রটি হলো না, তারপরেও যে বেসরকারি যেই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেটা হচ্ছে, শিল্প কারখানা হচ্ছে, তাতে কি সুন্দরবন বাঁচবে বলে আপনার মনে হয় পরিবেশ মন্ত্রী হিসেবে? আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আর আমি যদি সত্যিকারভাবে মন খুলে উত্তর দিতে চাই,
আমি তো 2 বছর 4 বছর 5 বছর চিন্তা করতেছি না, 50 বছর পরে সুন্দরবন থাকবে? আচ্ছা, এই প্রশ্নের তো উত্তর আমি নিজেই সুতরাং খুঁজি। 50 বছর পরে আপনিও হয়তো থাকবেন না, সুন্দরবনও থাকবে না, সুতরাং হু কেয়ার, সেটা একটু তাড়াতাড়ি না, who আগে। সুন্দরবন রক্ষার জন্য যত টাকা আমরা জি, এই পৃথিবীর শুভাকাঙ্ক্ষী যারা তাদের কাছ থেকে পাই, আর যারা এটা রক্ষা করতে চান জি, তাদের কাছ থেকে অত অর্থ আমরা পাই না। আচ্ছা, মানে মানি ম্যাটার্স, না, কথা মানে না। অর্থ একটু বেশি হলে কি একটু কেন অন্যদিকে তারা যেত আমাদের? আপনারা সবাই হ্যাঁ। বাগ বাগ করেন, হুম, বাঘের পয়সা দেয় কারা? এটা আমি বলবো না এখানে। হুম, আমরা দেই, আচ্ছা, কেন দেই না? এত টাকা আমাদের, টাকা রাখার জায়গা নাই। তো এই সবই তো, কিন্তু এই কথাটাকে আমি কখনো মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি? আমি তো বলি নাই। কোনটা বলেন নাই? যে বাঘ রক্ষার জন্য যখন এত দেশপ্রেমিক, বাঘ প্রেমিক জি, রয়ে গেছে আমার এলাকা সহ, তো ঠিক আছে আমরা একটা ফান্ড করি। আচ্ছা, টাইগার ফান্ড, হ্যাঁ, টাইগার প্রোটেকশন ফান্ড। টাইগার প্রোটেকশন ফান্ড। হ্যাঁ, একটা ছোট্ট বিরতি দিয়ে তার আগে মাসুদ কামাল, আপনার কি কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন আছে, নিয়ে আছে। বিরতিতে যাব, অনেক বিরতির পরে আমি- প্রশ্নের উত্তর। আসেন না, জি, বসি একত্রে। আচ্ছা ঠিক আছে, আমি একটা প্রশ্ন করতে চাই। উনি যে কথাটা দিয়ে শেষ করলেন যে আসেন না বসি একত্রে, আসলে এটি হলো আমার প্রশ্ন। দেখেন, সুন্দরবনে কি হবে কি হবে না, উনি নিজেও সন্দেহ প্রকাশ করলেন যে 50 বছর পর সুন্দরবন কি থাকবে আদৌ। আমরা কিন্তু সাধারণ মানুষ হিসাবে ওনার কাছ থেকে এই জবাবটাই চাই যে সুন্দরবন 50 বছর পরে আদৌ থাকবে কিনা। আপনি এমন কিছু করছেন কিনা যে করার কারণে আপনার নিজের মধ্যেই সন্দেহ তৈরি হচ্ছে যে 50 বছর পর সুন্দরবন থাকবে কিনা। আমাদের বক্তব্যটা কি, আমাদের সাধারণ মানুষ হিসাবে আমাদের বক্তব্য দেখেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের কতটা কাছে, ওখানে কি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সেগুলো বিশেষজ্ঞরা জানবেন, কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়েছে, যে সন্দেহ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। যারা সন্দেহটা তৈরি করেছে তাদের মধ্যে কিছু বিশেষজ্ঞ ধরনের লোক আছে। আমাদের বক্তব্য তাদের সঙ্গে আপনারা কেন ওপেন ডিবেটে বসছেন না, ডিবেট করব যেখান থেকে নাকি আমরা সাধারণ মানুষরা নিশ্চিন্ত হতে পারি। আপনি একটা রং টার্মিনোলজি ব্যবহার করছেন। আসেন, আমি আপনার এক, আপনিও বাঙালি, আমিও বাঙালি, আমার মাননীয় প্রধানমন্ত্রীও বাঙালি। জি, আমি যদি বুঝাতে পারি তাকে, এটা পাঞ্জাবির সাথে কথা বলছি না, জি, পাঠানের সাথে কথা বলছি তো না, এটা ব্রিটিশদের সাথে কথা বলছি না, আমরা নিজেরা কথা বলছি। আসেন, বসেন। এরশাদ সাহেবের সময় ওই ঔষধ নীতি, এখন আমি তখন এটা দায়িত্ব দেওয়া হয়েছিল আমাকে, আমি বসতে চাই, তারা আসবেন না অমুকে থাকলে। না, আপনারা কি কখনো এই আন্দোলনকারীদেরকে আপনাদের সঙ্গে বসার জন্য আহ্বান করেছেন? আহ্বান করবো কেন? দরজা খোলা তো। উনি আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন, আমি তো ছোটখাটো, প্রধানমন্ত্রীর সাথে দেখা করুক না, আমার কোনো আপত্তি নাই। আপাতত একজন দর্শক অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন, মানে একটু কথা বলতে চান ফোনে। হ্যালো, জি, হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মনির হায়দার বলছি। জি, আমার প্রশ্নটা জনাব মন্ত্রী মহোদয়ের কাছে, জি, যে বর্তমান সরকার যেভাবে দেশ পরিচালনা করতেছেন, হ্যাঁ, জি, আর রামপাল যেখানে তৈরি হচ্ছেন, যদি এই জিনিসগুলো আজকে বিএনপি করতো, হ্যাঁ, জি, উনি একজন সচেতন নাগরিক হিসাবে এবং উনি এক জাতীয় পার্টির মন্ত্রী হিসাবে আজকের এই জিনিসগুলোকে উনি সমর্থন করতেন কিনা? হ্যাঁ, করতাম। যদি সমর্থন করতেন কিনা? হ্যাঁ, আপনি আমি আর উনি আরেকটা কথা আপনি আমার বলেছেন, কথা উত্তর শুনেন। 32 বছর আমি সংসদে, আমি কখনো নেগেটিভ সাফার করি না। আমি সবসময় মনে করি এই দেশ আমার, এই দেশ আপনার, এই দেশ আমাদের সকলের। মাননীয় মন্ত্রী, জি। আপনি একটু আগে বলেছেন যে 50 বছর পর সুন্দরবন নাও থাকতে পারে। 50 বছর তো পরে কেন, কালকে তো ভূমিকম্পে ঢাকা সিটিও থাকবে না। তাহলে কি এখনই আমরা ঢাকা সিটিকে উচ্ছেদ করা উচিত না? যদি আপনি 50 বছর চিন্তা করে থাকতে পারেন দূরদর্শিতার কারণে আপনার রাজনৈতিক, তাহলে তো এখনই ঢাকা সিটি ভেঙে ফেলানো দরকার। কারণ আপনার ভূমিকম্প হলে তো ঢাকা সিটি শেষ হয়ে যাবে। আমি তো পত্রিকা দেখি আপনাদের মতো যে আমাদের 70% ভবন জি, এগুলি বসবাসের অযোগ্য বলে ডিক্লেয়ার করা হয়েছে। জি, তারপর তো আমরা আছি, তাঁতিবাজারে এখনো আমরা আছি। আমরা জেনে শুনে বিষ পান করেছি, অথবা আমাদের এখান থেকে সরে যাওয়ার কোনো আর্থিক তাহলে সম্ভাবনা নাই। রামপালের তার জন্য- মানে রামপালটা তো ওরকম আর কি, যে আমরা একটা
গণশুনানি কিংবা একটা আপনার ডিবেট কিংবা একটা SMS এ ভোট, আমরা কি কোনো কিছু করতে পারি না? যেহেতু জাতির একটা ছোট্ট একটা মিটিং এ কিভাবে শাহবাগে গুলি করলো মাননীয় মন্ত্রী, আপনি নিজে দেখেছেন। না না, আমি তো সেটাকে সমর্থন করি না। তা সমর্থন রাখলে আপনি তো মন্ত্রী, ইউ আর দ্য মিনিস্টার। আপনি আমাকে পদত্যাগ করতে বলেন। না, আপনি পদত্যাগ করলে যদি পদত্যাগ করতে আপনি আপনি একটা রেকর্ড তৈরি করেন, আপনি শেষ বছর একটা ইতিহাস তৈরি করেন। হ্যাঁ, একজন মন্ত্রী রামপালের জন্য পদত্যাগ করেছে। আমাদের রামপালের জন্য করবো না, অসম্ভব। আমি রামপালে যে আমি রামপাল, কেউ আমাকে জিজ্ঞাসা যদি করে যে আপনি রামপালে গিয়েছিলেন, এই উত্তর তো দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করার জন্য আমি শীতের শেষের দিকে মাঝামাঝি গেলাম খোলা বোটে, আমার সর্দি কাশি হলো, আমাকে অ্যান্টিবায়োটিক খেতে হলো। সেই জন্য আমি এখন এত জোরে কথা বলার লোক নই। তার মানে পদত্যাগ করার মতন অবস্থা নাই, সেটাতে আপনি কনফিডেন্ট। আপনার মারধর করা হলো, হসপিটাল নেওয়া হলো, আপনি অ্যান্টিবায়োটিকের চেয়েও তারা কি কোনো কম ছিলেন ওই দিন? এমন কি ঘটনা ঘটেছিল দেশে যে আপনার এভাবে ফায়ারিং করতে হলো, এভাবে সাংবাদিকদের পিটতো? তাহলে রামপালের ভিতর নিশ্চয় আমরা কাউকে খুশি করার জন্য মাননীয় মন্ত্রী, কিংবা আপনি পদত্যাগ করে প্রমাণ করে দেন যে হ্যাঁ আমি ইয়ের পক্ষে ছিলাম। আমাকে তো কনভিন্স হতে হবে। আপনি তো কনভিন্স হয়েছেন, আপনি তো অন্য কারণে কনভিন্স মাননীয় মন্ত্রী। মন্ত্রিত্ব লোভে বলেন, বাংলা বুঝি আমি না, মাননীয় মন্ত্রী লোভে না, মাননীয় মন্ত্রী হতে পারে আমরা অন্য কাউকে খুশি করতেছি, পার্শ্ববর্তী দেশকে খুশি করে আমরা টিকে থাকার জন্য, এও হতে পারে। মানুষের মনে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। অনেক ধন্যবাদ। নিউজ আওয়ার এক্সট্রার শনিবারের আয়োজন সাধারণের প্রশ্ন নিয়ে, সঙ্গে আছেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। আমরা অনুষ্ঠানের শিরোনাম লিখেছি একাই 100, কারণ তিনি অনেক বিষয় নিয়ে একাই তিনি জবাবদিহিতার মধ্যে পড়েন অনেক সময়। রাজনীতি নিয়ে কথা বলবো এবং অন্যান্য বিষয়, বিশ্ব রাজনীতি নিয়েও কথা বলবো। মাসুদ কামাল আছেন বাংলা ভিশনের সাংবাদিক, আছেন দৈনিক সমকালের অজয় দাশগুপ্ত আমাদের লিঙ্ক স্টুডিওতে। প্রশ্নও আছে নিশ্চয়ই। আমি মাসুদ কামালের প্রশ্ন দিয়ে আমরা বিরতিতে গিয়েছিলাম। আপনি কি সেই প্রশ্নের কি আরেকটু কোনো যোগ করতে চান কিনা? মাসুদ কামাল, আপনি কি সন্তুষ্ট নাকি আপনার কোনো সম্পূরক প্রশ্ন? সন্তুষ্ট হবেন না তাই না? কারণ আমরা সন্তুষ্ট হতে এখানে আসিনি। অসন্তুষ্টি থাকলে আমরা প্রশ্ন নিতে পারি। আমরা কখনো সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া করি না। জি, না আমাদের বক্তব্য কিন্তু আমরা কিন্তু আসলে বাংলাদেশ সরকারের অনেক পজিটিভ দিক আছে, অনেক ভালো কাজ তারা করছেন, সেই জন্য কিন্তু আমরা শুকরিয়া জানাচ্ছি। এবং আমরা সুন্দরবন ইস্যুতেও আপনাদের কাছে শুকরিয়া জানাতে চাই। আমার খালি একটা কথা, যে সাধারণ মানুষের মধ্যে যে সন্দেহটা জন্ম নিয়েছে সেটা যদি দূর করতে পারেন তাহলে শুকরিয়াটা খুব সরাসরি চলে আসে, এবং সেটা দূর করার খুব সহজ উপায় আপনাদের কাছে আছে। মানে আপনি বলতে চান না করেই আমি প্রমাণ করব যে আমি করেছিলাম, আর আমি বলি করে আপনাকে আমি দেখাবো যে কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আমার মনে হয় আমরা অন্য প্রসঙ্গে যাই, অনেকক্ষণ হয়ে গেছে। মাননীয় মন্ত্রী বা রাজনীতিক বললেন না, নিশ্চয়ই মন্ত্রী, আমি একেবারেই আমাদের একজন, অর্থাৎ এই পেশার সাংবাদিকতা জগতের একজন হিসাবে, আপনি মন্ত্রী হিসেবে সরাসরি কীভাবে যুক্ত আমি জানি না, কিন্তু গতকালকে সমকালেরই এক সাংবাদিক বাংলাদেশে তার মানে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একটা উপজেলা পর্যায়ের সাংবাদিক, তার মৃত্যু হয়েছে। এবং সেই মৃত্যুটা গোটা দেশকেই আমরা বলবো, বা দেশের বাইরেও আমি দেখেছি বহু দেশের গণমাধ্যমে তার যে রক্তে ভেজা পরিচয়পত্র, সেটার ছবি ছাপা হয়েছে। আপনি একজন দীর্ঘকালের সংবাদপত্রের মানুষ হিসেবে কিভাবে দেখছেন ব্যাপারটা? এখনো তিনি সংবাদপত্রের মানুষ, দেখেন তিনি? আমি এখন তো না, এরা প্রথম থেকেই প্রেস ক্লাবে যে বা এই সংবাদপত্রের
লোকজনের সাথে মেলামেশা করতে আমি সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করি। কারণ আমি মনে করি এখানে আমার ভুল ত্রুটি হলেও তারা একটা ক্ষমা সন্তুষ্ট দেখবে, কারণ সবাই জানে আমি আড্ডাবাজ, সীমিত জ্ঞান নিয়ে অনেক বেশি জ্ঞানের ভাব করি। সে মতো অবস্থায় কে কে এটাকে সমর্থন করবে? এই জিনিসটা আমি আপনাদের যেমন আমি আমাকে বোঝাতে পারছেন না, আমি আপনাদেরকে বোঝাতে পারছি না। আমরা এই অত্যাচার, নির্যাতন, এই গোলাগুলি, বারুদ, এর বিরুদ্ধে আমরা সংগ্রাম করে এসেছি 23 বছর। আপনাদের হয়তো তখন জন্ম হয় নাই, আমাদের রাস্তা দিয়ে উঠে আসে নাই, বা পারিবারিক পরিচয় এখানে আসে নাই, খোদার রহমতে আপনাদের দোয়ায়। সেই জন্য আমি বলি, যদি এটা ক্ষতিকর হয়, হবে না। আর গতকাল যেটা ঘটেছে বা পরশুদিন, গতকাল, হ্যাঁ, এটাকে সমর্থন করবে এরকম উন্মাদ কেউ নাই। কিন্তু যার দায়িত্ব, যে যেখানে থাকে তার দায়িত্ব সে সেখানে থাকে। এখন প্রিএমপ্টিভ করে সে অনেক সময়, এই সময় এটা না করলে জিনিসটা আরও ই হবে। আর কালকে শুনবেন যে যিনি গুলি করেছেন তাকে গুলি করতে নিষেধ করা হয়েছিল। কালকে খবর কাগজে দেখবেন ইনশাআল্লাহ। সেটা আজকেও শুনেছি আমরা, কিন্তু তাই নয় কি? শুনেননি। এটা দুঃখজনক নয়? আমাদের দেশে একদল লোক, আমরা জনগণের পক্ষে কথা বলি, জনগণের স্বার্থ রক্ষা করি, কিন্তু আসলে এই স্বার্থটা কী এবং কোথায় এবং কিভাবে এটা রক্ষা করতে হবে, এটা আমরা এ সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা নাই, কিংবা ধারণা সৃষ্টি করার চেষ্টাও করি না। আমি প্রথমেই বলতে চাই, এই দেশটা আমার, আপনাদের সকলের। আমি কেন পাকিস্তানিদের মতো বিহেভ করব? কেন আমি ব্রিটিশদের মতো বিহেভ করব? আমরা স্বাধীন, আমাকে আপনাকে বোঝাতে হবে, আপনি আমাকে বোঝাতে হবে। কিন্তু আপনি রাস্তায় নামবেন কেন? আপনি আমার মন্ত্রণালয়ে চলে আসতেন, আমি আপনার হাত ধরে বিদ্যুৎ মন্ত্রণালয়ে নিয়ে যেতাম। প্রজেক্ট তো আমার না। এখন বুড়িগঙ্গার পানি নষ্ট হয়, আমি দেই। ধলেশ্বরীর নাকি নষ্ট হবে, হ্যাঁ, এটা আমাদের অধিদপ্তরের বক্তব্য তাই। কেন এই টিভি যেটা বসানো হয়েছে, যাই হোক, ডিটেল ম্যাটার যাওয়ার দরকার নাই। কিন্তু এটা যদি আগে না বলতেন আমি, আমাদের অধিদপ্তর, তাহলে পরে হয়তো, আর মাঝখানে যদি আমাকে প্রধানমন্ত্রী ডেকে যদি জিজ্ঞাসা করতেন কী ব্যাপার, আমি বলতে পারতাম না। ইউ হ্যাভ টু বি অলওয়েজ প্রিপেয়ার্ড ফর দ্য কোয়েশ্চেন, অ্যান্সার টু দ্য প্রাইম মিনিস্টার। আমি আপনাকে তো কৈফিয়ত দিতে রাজি আছি, তো আপনাকে নিয়ে যেতে রাজি আছি আমি। আমার ভুল হলে ওখানে যে টেকনিশিয়ানরা বসে আছে, দেশি বিদেশি, আসেন না তাদের সাথে বসি। এই দেশের মানুষকে জিজ্ঞাসাই করলাম না। মানে এই যে আমরা সব ইস্যুতে, পরিবেশের সব ইস্যুতে ওই যে কথা গোলাগুলি, এটা সমর্থন করার মতো কোনো উন্মাদ বাংলাদেশে রাজনীতিক বলেন, ব্যবসায়ী বলেন, বাণিজ্যিক বলেন, কেউ সমর্থন করবে না। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বে যিনি আছেন, তিনি কেন এবং কিসের জন্য করেছেন, এটা তিনি ভালো বুঝবেন। তো আমার সাবজেক্ট না। তারপরে সাংবাদিক এবং আপনি না, আমি তো কন্ডেমেশনের ব্যাপারে তো কোনো মত পার্থক্য হয় নাই। তারপরে বলছি, যিনি ওটার দায়িত্বে ছিলেন, অনেক সময় এটা হয় কি, আপনার এই ধর্মঘট ইত্যাদির সময় 2 দিন 3 দিন পর্যন্ত তারা ড্রেস পরে থাকে। অনেক সময় তারা ফ্যাটিক হয়ে যায়, তারা উত্তেজিত হয়ে যায়, বিনা উস্কানিতে বা সামান্য উস্কানিতে সে গুলি করে দেয়। তারপরে অমুকের কল্লা ছিঁড়ে নেবো আমরা। আরে ভাই, সে যার কল্লা সে বেচারা জানেও না। জি, তো সব প্রবলেমগুলোই আসলে আমরা জানি যে ফ্যাটিক হয়ে যায়, দীর্ঘদিন ধরে হয়ে, এবং হওয়ার পরে পরেরটা আমরা আন্দাজ করতে পারি 2-1টি ঘটনা, পূর্ববর্তী 2-1টি ঘটনার পরিপ্রেক্ষিতে। এটার কি কোনো আসলে সমাধান নাই, নাকি আমরা এটা হতে দেই? আসলে আপনি তো আগে যখন আমাদেরকে পিটাতো, বা এখন যারা পিটানি খান, দয়া করে দেখেন ইলেকট্রনিক যুগে এখন পৃথিবীর কোন দেশে কি হচ্ছে আমরা সবাই, প্যারিসে কী হচ্ছে আমরা জানি, নিউ ইয়র্কে কী হচ্ছে আমরা জানি, ব্রাসেলসে কী হচ্ছে আমরা জানি। দেখেন না কিভাবে পিটায়। প্রেসিডেন্টের ওখানে প্রশ্ন করতেছে, তাকে বের করে দেওয়া হচ্ছে। আমাদের এখানে কোনো ঘটনা কোনো সরকারের সময় হয় নাই।
আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। অনেক ধন্যবাদ। নিউজ আওয়ার এক্সট্রার শনিবারের আয়োজন সাধারণের প্রশ্ন নিয়ে, সঙ্গে আছেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। আমরা অনুষ্ঠানের শিরোনাম লিখেছি একাই 100, কারণ তিনি অনেক অনেক বিষয় নিয়ে একাই তিনি জবাবদিহিতার মধ্যে পড়েন অনেক সময়। আপনারা জনগণের প্রশ্নের মুখোমুখি হন এবং আমরা একটু আগে অবশ্যই খুবই খুবই আপনি বলেন তারা যেভাবে প্রেসিডেন্ট প্রেস করতেছে, প্রেস কনফারেন্স থেকে সাংবাদিকের তার প্রশ্ন উত্তর সে দিচ্ছে না, তাই না? উল্টা সে বলতেছে বের হয়ে যাও এখান থেকে, চোখের ইশারা করতেছে, তাই না? আমাদের দেশের কোন সরকারের সময় এই ঘটনা ঘটে নাই। আমরা একটু অন্যান্য প্রসঙ্গ নিয়ে কথা বলি। শিরোনাম রেখেছি একাই 100। এখন রাজনীতি নিয়েও আপনার কাছ থেকে শুনতে চাইছেন আমাদের নিশ্চয়ই দর্শকরা। অনেকে ফোনে আছেন, অনেক ফোন আমরা নিতে পারছি না। অজয় দাশগুপ্ত, আমরা কি একটু যে সার্চ কমিটি এবং নির্বাচন কমিশন গঠনে সেটা নিয়ে একটি তো সাংবাদিক, তার একটা আমি বললাম মাননীয় মন্ত্রী তার অবস্থান ব্যাখ্যা করেছেন ঠিকই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে, কিন্তু আমাদের মনে হয় যে সামগ্রিকভাবেই এটা দেখা, কিন্তু সার্চ কমিটি এটা মানে কৃতজ্ঞতা বা বলবো ধন্যবাদ পাবে সরকার, মানুষের কৃতজ্ঞতা ভাজানো যে গোটা দেশ সার্চ কমিটির মুখোমুখি করে ফেলতে পেরেছেন আপনারা, খুব সযত্নে বলবো। তো এখানেই কি শেষ একটি নির্বাচন কমিশন? আপনি রাজনীতিক না বললেন, কিন্তু রাজনীতির সঙ্গেই জড়িত। এখানেই কি সার্চ কমিটি একটি রাজনীতির সুবিধা ভোগ করি এটা বললে মনে আরো কারেক্ট হতো, তাই না? রাজনীতির সুবিধা তো আমরা সবাই ভোগ করি, আমরা এই দেশের রাজনীতিকে দেশ স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে না। আমরা বলতে সার্চ কমিটি কিন্তু খুব দ্রুতই তো মনে হচ্ছে যে 1-1.5 বছরের মধ্যে নির্বাচনী একটা পর্যায়ে আমাদের যেতে হবে আর কি, নাকি আগেই হবে জানি না, আপনাদের এরকম কোনো মিশন আছে কি না, কিন্তু কোথায় যাবে আর কি। অস্থিরতা কিন্তু দেখছি ক্ষমতাসীনদের মধ্যেও, দেখছি সব জায়গায় নির্বাচনকে সামনে। ক্ষমতাসীনদের যাই হোক, কথাটা হলো আমি তো আমার চিন্তা ভাবনা বলে এখানে সার্চিং এর কোনো দরকারই নাই, আমরা সকলে সকলকে চিনি। আবার আমি বলি বসেন, এত সময় নষ্ট করতেছেন কেন? টাইম ইজ মানি। সে মতো অবস্থায় আমরা এখন যাদের মধ্যে আলোচনা হলে ফলপ্রসূ হবে, এখন তাদের সমস্যাটা আমি বলতে পারবো না। আমি এখানে আমার দৃষ্টিভঙ্গি কথা বলতে পারি। আমি যে সরকারে আছি সেই সরকার প্রধানের কথা আমি কিছুই জানি না, তারপর অনুমান করতে পারি। একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার চেষ্টা না করলে, জেলা পরিষদের নির্বাচন হলো, ইউনিয়ন পরিষদের নির্বাচন হলো, আমারও তো প্রার্থী ছিল, তো সেই জন্য বলি আগের চেয়ে তো অনেক উন্নত হয়েছে। আগে তো শুনেছিলাম 11টার মধ্যে দিয়ে দিছে রেজাল্ট, কই জেলা পরিষদে তো শুনি নাই, যেখানে মাত্র 7,000 ভোটার ছিল। ইউনিয়ন পরিষদে মেজরিটি কেসে কই আমি শুনি নাই যে 11টার মধ্যে ভোট হয়ে গেছে। আমরা এমন একটা জিনিস করতে চাচ্ছি, আপনার বিশ্বাস করি আপনার দেশপ্রেমিক, অবশ্যই দেশপ্রেমিক। প্রশ্নটা হলো, আমরা এই যে ধর্মনিরপেক্ষতা বলি, গণতন্ত্র কার গণতন্ত্র? যে গণতন্ত্র আমার গণতন্ত্র নয়। এটা অনেক কঠিন বিষয়ে চলে গেলাম। আমরা কমিউনিজমের বিরুদ্ধে করতাম কেন? তারা সোশ্যালিজম এক্সপোর্ট করতে চায়, কিন্তু যারা গণতন্ত্র এক্সপোর্ট করতে চায় তাদেরকে আমরা তো সমালোচনা করি না। গণতন্ত্র এক্সপোর্টকারীরা তো এখন গণতন্ত্রের একটা হুমকির মধ্যে আছে, তাই নয় কি? মানে আমার সাথে আমার অফিসে আসেন 3টা থেকে 9টা পর্যন্ত আলাপ করবো, এইখানে কি মুন্নি সাহা জিজ্ঞাসা করে, আমি কোনোটা জন্য জানি কোনোটা না জানি, তার চেষ্টা করি উত্তর দেওয়ার। আমার চেয়ে আড্ডাবাজ এই সময় গণতন্ত্র এক্সপোর্টারদের দেশে কি হচ্ছে, আন্তর্জাতিক রাজনীতিটা যদি একটু টাচ করেন। আজকে শুনেন, জি
প্রেসিডেন্ট ট্রাম্প যে কথা একজন জাজ সম্পর্কে বলেছে, আমাদের দেশের স্বৈরাচারী সরকারও কোনোদিন কোনো কোর্টের জাজ সম্পর্কে এই ধরনের মন্তব্য করে নাই। সকল জাজ বলেন কি আপনি? জি, আপনি অ্যাপিল করার অধিকার রয়েছে, যান হায়ার কোর্টে, মানা করে তো নাই, কিন্তু তাকে আপনি সকল জাজ বললেন কেন? তাহলে এই যে আমরা বিভিন্ন সময় যেই সব জায়গা থেকে গণতন্ত্রের রেসিপি আসে, গণতন্ত্র এক্সপোর্ট করা হয় আমাদের মতো এইসব দেশগুলোতে, তারা যখন নাকি এই রকমের উদাহরণগুলো দেখছে, এরকম নমুনা আমরা যেটা আমাদের সামনে গোটা বিশ্ব রাজনীতি যেটা হাজির করছে, সেখানে কি আমরা কি আমাদের গণতন্ত্রকে একটু ভীত হচ্ছে, নাকি আরো বেশি শক্তিশালী হচ্ছে, নাকি আমরা গর্বের সাথে আমরাও এখান থেকে একটা অন্য গণতন্ত্র এক্সপোর্ট করতে পারবো? গণতন্ত্র বলতে তো মানে আমি যেটা বুঝি, আপনারা যেটা বুঝেন, আমাদের দেশের সকলে যেটা বোঝে, সেটা আমার অধিকারটা আছে কিনা, সরকার কীভাবে গঠিত হবে, কে কাকে নেবে, কে কাকে নেবে না, এর আমার দরকার নাই। কিন্তু যিনি যাবেন আমার পক্ষে, আমার এলাকার প্রতিনিধিত্ব করতে, তাকে আমার দ্বারা আমার ভোটে যেতে হবে। আর কি, আমার কতটা অধিকার থাকতে হবে, আমার বাক স্বাধীনতা থাকতে হবে, আমার লেখার স্বাধীনতা থাকতে হবে, আমার চিন্তার স্বাধীনতা থাকতে হবে। এটা অপব্যবহার হবে, এগুলো বলে আমার সাম্প্রদায়িকতা সৃষ্টি করা যেতে পারে। আপনারা জানেন এখানে মত প্রকাশ করতে যে বেশ কিছু আহত নিহত হয়েছে, তাই নয় কি? তো সেই জন্য আমি বলি যে পৃথিবীতে এখন যারা ক্ষমতা আসছেন, রাষ্ট্রপ্রধান হচ্ছেন, সরকার প্রধান হচ্ছেন, দে ইন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, টেক দ্য কেস অফ বাংলাদেশ, দে প্রোডাক্ট অফ মুভমেন্ট। সে বঙ্গবন্ধু কন্যা বলে যারা হাত টেবিল চাপড়ায়, তারা জানে না তিনি রাস্তায় ছিলেন, তিনি জানেন না তিনি আন্দোলন করেছেন। আমরা যারা 60s আন্দোলন করেছি, উই আর প্রাউড অফ ইট, উই হ্যাভ গিভেন ইউ এ কান্ট্রি। আমরা আপনাকে একটা দেশ দিয়েছি, আর আপনারা পরিচালনা করেন। আমাদের তো বিদায় আমার বিদ্যুৎ মন্ত্রী আর মঞ্জু ভাই কতদিন থাকবে, আপনি রিটায়ার কেন? বাবা, আমরা তো এমনিই চলে যাচ্ছি, আমার ধাক্কাচ্ছ কেন? তাই নয় কি? যাই হোক, আপাতত হয়তো এই অনুষ্ঠান থেকে চলে যাওয়ার সময় হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। শেষ মন্তব্য কি আপনারা এক লাইন, কোনো প্রশ্ন করা যাবে না? মন্তব্য একটু করতে পারি যে মাননীয় মন্ত্রী বারবার একটা কথা বলছিলেন আর কি, যে উনি খুব আড্ডাবাজ টাইপের লোক। উনি যে আসলেই আড্ডাবাজ টাইপের লোক, এটা কিন্তু আজকে অনুষ্ঠানে আমরা টের পেয়েছি। দেখেন, জটিল জটিল প্রশ্ন করা হয়, উনি চটচট করে কিন্তু একটা থেকে আরেক প্রসঙ্গে যান, আরেক প্রসঙ্গে থেকে আরেক প্রসঙ্গে যান, এত দ্রুত যান যে প্রশ্ন করতে চায় সেও কিন্তু খেয়ে কনফিউজ হয়ে যায়। আমরা আমি একটা কথা বলবো যে এত কষ্ট করলাম আপনার যে কনভিন্স করার জন্য, তারপর জি অজয় দাশগুপ্ত, জি আমারও তো প্রার্থী ছিল, একটি মন্তব্য করেছেন। আমি জানি না এটার মধ্য দিয়ে কোনো যন্ত্রণা বা অব্যক্ত কথার প্রকাশ ঘটেছে কিনা। কোন প্রশ্ন? আপনি একটা মন্তব্য করেছেন যে জেলা পরিষদে বা ইউনিয়ন পরিষদে আমারও তো প্রার্থী ছিল, এটার মধ্য দিয়ে কোনো যন্ত্রণা বা অব্যক্ত বেদনা কিছু প্রকাশ পেয়েছে কিনা? আমার আমার প্রার্থীকে বের করে নিয়ে এসেছি। আচ্ছা, বিনা কষ্টে কিছুই অর্জন করা সম্ভব নয়। আচ্ছা, সেটাও বের করে আনতে পেরেছেন। উনি অনেক অকপট যেটা বলছিলেন মাসুদ কামাল, যে আড্ডাবাজ, এবং আমরা আনোয়ার হোসেন মঞ্জুর সঙ্গে প্রায় সময় আমরা এই অনুষ্ঠানে পাই, এবং নিজ দায়িত্বে যারা রাজনীতি বোঝেন, রাজনীতি বুঝতে চান, অথচ রাজনীতি করেন না, তারা যারা টেলিভিশন সেটের সামনে বসে থাকেন, তারা ভিন্নভাবে অনেকবার স্মৃতি রোমন্থন করে ওনার বক্তব্য থেকে কিছু বুঝবার চেষ্টা করেন। এটাই একটা ইন্টারেস্টিং পার্ট। আমরা যে স্বাধীন আর আমরা স্বাধীন ছিলাম না, এই দুটোর মধ্যে একটা দুই দৃষ্টিভঙ্গি। পরদিন আমাদের ভাঙো, স্বাধীনতা এখন গড়ো। এই গড়া মানেই পদ্মা সেতু করতে, আমি দেখেন ইট দিয়ে একটা কাদার মধ্যে একটা লোকের যাতায়াতে সাহায্য করতে পারি, আমি সেটা করব। জি, কিন্তু উন্নয়ন মানে খালি অবকাঠামোর উন্নয়ন নয়, উন্নয়ন মানে রাজনৈতিক উন্নয়ন, মানুষের জাগতিক উন্নয়ন, এবং সেটা আসলে আপনাদের অবকাঠামো পূর্ব শর্ত, অবকাঠামো পূর্ব শর্ত, তার সঙ্গে তো অবশ্যই আসবে স্টেপ বাই স্টেপ। জি, স্টেপ বাই স্টেপ আমরা সেই অবকাঠামোর পথ ধরে আমরা একটা সুন্দর গণতন্ত্রের দেশের থাকতে চাই। অনেক অনেক বাংলাদেশের 50 বছর পর
যে এখন পশ্চিমা গণতন্ত্র চাচ্ছেন, কেন আপনি বলেন না যে আমার দেশেও গণতন্ত্র আমি চাই? এই আড্ডাটা হবে অনুষ্ঠানের শেষে। Okay. আমরা দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। যারা ছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা আবারও।